নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। একজন সমাজবিজ্ঞানী হিসেবে আমি সবসময় একটা বিষয় নিয়ে খুব ভাবি, মানুষ আসলে খারাপ কাজ করে কেন, মানে এর পেছনের বিজ্ঞানটা ঠিক কী। আজ আমরা ঠিক এই বিষয়টাই একদম নিরপেক্ষভাবে ব্যবচ্ছেদ করব। দেখব আমাদের বায়োলজি, সাইকোলজি আর সমাজের কাঠামো কিভাবে এই খারাপ আচরণের পেছনে কাজ করে। চলুন শুরুতেই একটা আদিম প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করা যাক। মানুষ কি জন্মগতভাবেই খারাপ, নাকি এই সমাজ চারপাশের পরিবেশ তাকে খারাপ হতে বাধ্য করে? দেখুন, আজ আমরা কিন্তু এখানে কাউকে জাজ করতে আসিনি, কোনো নৈতিক রায়ও দেব না, বরং একেবারে সলিড সায়েন্সের লেন্স দিয়ে এই রহস্যের গভীরে ঢোকার চেষ্টা করব। তো আজকের এই জার্নিটা আমাদের রোডম্যাপটা একটু দেখে নিই। আমরা শুরু করব একদম মাইক্রো লেভেল থেকে, মানে আমাদের ব্রেইন সেল বা মন্দের জৈবিক ভিত্তি থেকে। এরপর ডার্ক ট্রায়াড, মোরাল ডিসএনগেজমেন্ট, লুসিফার এফেক্ট, মন্দের সাধারণীকরণ হয়ে একেবারে শেষে গিয়ে দেখব কিভাবে সমাজ হিসেবে আমরা এর প্রতিরোধ করতে পারি। পর্ব ১, মন্দের শেকড় অর্থাৎ এর বায়োলজিক্যাল ফাউন্ডেশন বা জৈবিক ভিত্তি। আরটিভি অনলাইনের একটি বিজ্ঞানভিত্তিক প্রতিবেদন থেকে আমরা দারুণ একটা তথ্য পাই। আমাদের ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স নামের যে অংশটা আছে না, এটাই মূলত আমাদের যুক্তিবোধ, আত্মনিয়ন্ত্রণ, এমনকি অন্যের প্রতি যে সহানুভূতি, তার জন্য সরাসরি দায়ী। এখন ধরুন, কোনো কারণে কারোর ব্রেইনের এই অংশটা ঠিকমতো ডেভেলপ করলো না বা ক্ষতিগ্রস্ত হলো, আর তার সাথে আবেগের কেন্দ্র যে অ্যামিগডালা, সেটা হয়ে উঠল অতিরিক্ত রিঅ্যাক্টিভ। তখন কি হবে? সিম্পল, মানুষটার ভেতরে কোনো অনুশোচনাই কাজ করবে না, সে আক্ষরিক অর্থে অন্যের কষ্টটা আর বুঝতে পারবে না। আর ঠিক এখানেই চলে আসে নেচার ভার্সেস নার্চারের সেই চিরন্তন বিতর্কটা। একদিকে আছে আমাদের জন্মগত জিন, অ্যামিগডালা বা নিউরোট্রান্সমিটারের খেলা, আর অন্যদিকে শৈশবের ট্রমা, অ্যাবিউজ বা সামাজিক পরিবেশ। একটু ভেবে দেখুন তো, গবেষণায় কিন্তু পরিষ্কার দেখা যায় ছোটবেলায় যে শিশুটা ভালোবাসা বা নিরাপত্তা পায়নি, তার মনে নেতিবাচক একটা ছাপ খুব সহজেই পড়ে যায়। জন্মগত বৈশিষ্ট্যগুলো এখানে অনেকটা বারুদের মতো কাজ করে, আর শৈশবের ওই ভীতিকর অভিজ্ঞতাগুলো সেখানে স্রেফ একটা স্ফুলিঙ্গ জেলে দেয়। ব্যাস, তৈরি হয়ে যায় একটা অপরাধী মনস্তত্ত্ব। এবার চলুন যাই আমাদের দ্বিতীয় পর্বে, ডার্ক ট্রায়াড এবং জেনেটিক্স অর্থাৎ নিজস্ব মনস্তত্ত্ব। সাইকোলজির দুনিয়ায় ডার্ক ট্রায়াড জিনিসটা বেশ পরিচিত। এটা মূলত ৩ ধরনের অন্ধকার ব্যক্তিত্বের একটা কম্বিনেশন। প্রথমটা হলো নার্সিজম, সোজা কথায় চরম অহংকার। দ্বিতীয়টা সাইকোপ্যাথি, যেখানে মানুষের ভেতরে মায়া, দয়া বা ভয়ের লেশ মাত্র থাকে না। আর তৃতীয়টা হলো ম্যাকিয়াভেলিয়ানিজম, মানে যে কোনো মূল্যে ক্ষমতা চাই আর অন্যকে ম্যানিপুলেট করতে হবে। অদ্ভুত ব্যাপার কি জানেন, সায়েন্স বলছে এই বৈশিষ্ট্যগুলোর কিন্তু শক্ত জেনেটিক ভিত্তি আছে। বিবর্তনের দিক থেকে দেখলে এরা মূলত ফাস্ট লাইফ বা খুব দ্রুত টিকে থাকার একটা স্ট্র্যাটেজি ফলো করে, আর সেটা করতে গিয়ে অবলীলায় অন্যকে ব্যবহার করতেও এরা একটু পিছপা হয় না। আমাদের তৃতীয় পর্ব, নৈতিক বিচ্ছিন্নতা বা মরাল ডিসএনগেজমেন্ট, যেটাকে আমরা একটা কগনিটিভ বাইপাস বলতে পারি। বিখ্যাত মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরা খুব সুন্দর করে দেখিয়েছেন কিভাবে আপাতদৃষ্টিতে একেবারে নর্মাল মানুষজনও কোনো অপরাধবোধ ছাড়াই ক্ষতিকর কাজ করে ফেলে। তিনি এরকম ৮টা মেকানিজমের কথা বলেছেন, যেমন ধরুন, নিজের অন্যায়ের একটা মোড়কীকরণ করা বা জাস্টিফিকেশন দেওয়া, অথবা অন্যের ঘাড়ে দোষ চাপানো, পরিণতির বিকৃতি ঘটানো, কিংবা যাকে ক্ষতি করছে তাকে আক্ষরিক অর্থেই অমানুষ বা ডিহিউম্যানাইজ করে ফেলা। এই কগনিটিভ টুলগুলো ব্যবহার করে মানুষ আসলে নিজের ভেতরের যে মোরাল কম্পাসটা আছে সেটাকে পুরোপুরি বাইপাস করে যায়। যেমন ধরুন এই কথাটা, কিন্তু বোর্ড তো আমাকে বিশ্বস্ত লোকদেরই প্রমোশন দিতে বলেছিল। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা দায় এড়ানোর একটা ক্লাসিক উদাহরণ। মানে একটা অনৈতিক কাজ করার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে মানুষ খুব সহজে নিজের ইমেজটা পরিষ্কার রাখে। ভেতরে ভেতরে সে নিজেকে বোঝায় যে আমি তো জাস্ট অর্ডার ফলো করছিলাম। আর ঠিক এই কারণে সাধারণ মানুষও অনেক সময় ভয়ঙ্কর সব অবিচার করে ফেলতে পারে। ৪ নম্বর পর্ব, দ্য লুসিফার ইফেক্ট বা সিচুয়েশনাল পাওয়ার। মাত্র ৬ দিন। ফিলিপ জিম্বার্ডো সেই বিখ্যাত স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্টের কথা মনে আছে আপনাদের? যেখানে একদম সুস্থ স্বাভাবিক কিছু স্টুডেন্টকে একটা ফেক জেলে কারারক্ষীর দায়িত্ব দেয়া হয়েছিল। এক্সপেরিমেন্টটা চলার কথা ছিল অন্তত ২ সপ্তাহ, কিন্তু জানেন তো, মাত্র ৬ দিনের মাথায় সেটা বন্ধ করে দিতে হয়।
কেন? কারণ ওই নিরীহ ছেলেগুলো স্রেফ সিচুয়েশনাল পাওয়ার বা পরিস্থিতির ক্ষমতার কারণে বন্দীদের উপর অমানসিক নির্যাতন শুরু করেছিল। ভাবা যায়? আসলে এই এক্সপেরিমেন্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কাঠামোগত চাপ আর ক্ষমতা মানুষের ব্যক্তিগত নৈতিকতাকে রীতিমতো গুড়িয়ে দিতে পারে। ইরাকের আবু গারিব কারাগারে কিছু সাধারণ আমেরিকান সৈন্যর যে অমানবিক আচরণ আমরা দেখেছিলাম, সেটাও কিন্তু একই জিনিসের প্রমাণ। মানে ব্যক্তি, পরিস্থিতি আর ক্ষমতার যে সিস্টেম, এই তিনটের একটা টক্সিক মিথস্ক্রিয়াই একজন ভালো মানুষকেও পুরোপুরি খারাপ পথে নিয়ে যেতে সক্ষম। 5 নম্বর পর্বে আমরা দেখব মন্দের সাধারণীকরণ, অর্থাৎ গ্রুপথিঙ্ক এবং আইডিওলজির প্রভাব। দার্শনিক হান্না আরেন্ট হলোকাস্ট বা ইহুদি নিধনের বিচার চলাকালীন নাৎসি এসএস অফিসার অ্যাডলফ আইকম্যানকে খুব কাছ থেকে অবজার্ভ করেছিলেন। আর তার সম্পর্কে তিনি কি বলেছিলেন জানেন? টেরিফাইংলি নর্মাল, মানে সাধারণের চেয়েও বেশি সাধারণ। হান্না আরেন্ট আসলে প্রমাণ করেছিলেন যে চরম মাত্রার অপরাধ করার জন্য আপনার সাইকোপ্যাথ হওয়ার দরকার নেই। একটা নির্দিষ্ট আদর্শের প্রতি অন্ধ আনুগত্য আর সমাজের স্রোতে গা ভাসিয়ে দেওয়ার যে প্রবণতা, সেখান থেকেও পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অপরাধগুলো নিখুঁতভাবে ঘটে যেতে পারে। এখানেই কিন্তু একটা সূক্ষ্ম অথচ বিশাল পার্থক্য আছে। একটু আগে যে মোরাল ডিসএনগেজমেন্টের কথা বললাম, সেটা হলো নিজের অপরাধবোধ থেকে বাঁচার জন্য এক ধরনের ভেতরের মনস্তাত্ত্বিক ডিফেন্স মেকানিজম। অন্যদিকে ব্যানালিটি অফ ইভিল বা মন্দের সাধারণীকরণ হল সম্পূর্ণ বাইরের একটা আদর্শের কাছে নিজেকে অন্ধভাবে সঁপে দেয়া, যেখানে নিজের কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে না। আইকম্যানের মতো মানুষরা আসলে অন্যের জুতোয় পা গলিয়ে ভাবতে ব্যর্থ হয়েছিল। তারা স্রেফ সিস্টেমের একটা পার্ট হিসেবে বিনা প্রশ্নে সব মেনে নিয়েছিল। এবার আমাদের শেষ পর্ব, প্রতিরোধ এবং সমাধান। আমরা কিভাবে একটা বেটার সিস্টেম তৈরি করতে পারি? পরিসংখ্যান ঘাটলে দেখা যায় শৈশবে নির্যাতিত শিশুরা বড় হয়ে সহিংস আচরণ করার ঝুঁকিতে থাকে সাধারণের চেয়ে 3 গুণ বেশি, 3 টাইমস। এটা আসলে আমাদের খুব কড়াভাবে মনে করিয়ে দেয় যে শুরুতে যদি আমরা একটা সুস্থ, স্নেহপূর্ণ আর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে না পারি, তাহলে আসলে কোনো সমাধানই কাজে আসবে না। এটাই আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তাই এই ধ্বংসাত্মক আচরণগুলো আটকাতে আমাদের কিছু সুনির্দিষ্ট স্টেপস নিতেই হবে। প্রথমত, বাইরের ক্ষতিকর প্রভাবগুলোকে মনিটর করা। এরপর নিজের কাজের রেসপন্সিবিলিটি বা দায়ভার স্বীকার করতে শেখা। একই সাথে আমাদের অর্গানাইজেশনগুলোর কোথায় অন্ধ আনুগত্য তৈরি হচ্ছে, সেই ব্লাইন্ড স্পটগুলো খুঁজে বের করতে হবে। আর সবচেয়ে জরুরি, যে কোনো অবস্থাতেই যেন আমরা অন্যের প্রতি এমপ্যাথি বা সহানুভূতি না হারাই। এগুলো মেনটেন করতে পারলে এই আইডিওলজিক্যাল কনফর্মিটি বা নৈতিক বিচ্ছিন্নতা অনেকটাই রোধ করা সম্ভব। তাহলে আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি বুঝলাম? এই যে খারাপ আচরণ বা ব্যাড বিহেভিয়ার, এটা তো আমাদের বায়োলজি, সাইকোলজি আর সমাজের সিস্টেমের একটা খুব কমপ্লেক্স প্রোডাক্ট, তাই না? তাহলে মূল প্রশ্নটা হলো, সমাজ হিসেবে আমরা কি এমন একটা উন্নত কাঠামো তৈরি করতে পারি না, যা মানুষের ভেতরের এই খারাপটাকে উস্কে দেওয়ার বদলে তার ভেতরের ভালো দিকটাকে আরও বেশি ন্যাচার করবে? এই প্রশ্নটাই আজ আপনাদের জন্য রেখে গেলাম। একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন সবাই।